আমরা লাইভ কোচিং এর এখন তৃতীয় সেকশনে আছি, যেটা আজকে শুরু হবে। তৃতীয় সেকশন এর যে হেডলাইন সেটা হলো দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ডিকনস্ট্রাকশন অফ কোর বিলিফস। অর্থাৎ আমরা কিভাবে আমাদের কোর বিলিফসটাকে ডেভেলপ করতে পারি, রিকনস্ট্রাক্ট করতে পারি, সেটা নিয়ে এই তৃতীয় সেকশনে আলোচনা হবে। তো তৃতীয় সেশনের প্রথম সেশন বলা যায়, আর পুরো লাইভ কোচিং এর অষ্টম পর্ব আজ। তো আমরা লাইভ কোচিং এর অষ্টম সেশনে চলে এসেছি। এই সেশনে আমরা কোর বিলিফস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কোর বিলিফসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নেই। তো আমি শুরুতেই মহাত্মা গান্ধী, যেটা ইন্ডিয়ান ফিলোসফিস্ট ছিলেন এবং লয়ার ছিলেন এবং ইন্ডিয়ান জাতির পিতা ছিলেন, তো ওনার একটি কোট নিয়ে এসেছি, যে কোটে উনি বলেছেন, আওয়ার বিলিফস বিকাম আওয়ার থটস, our thoughts become our words become our habits become our values become our destiny। অর্থাৎ আমাদের যে ডেস্টিনি, আমাদের যে ফিউচার, আমাদের যে সাকসেস, আমাদের জীবনে যা কিছু ঘটে, ওটার সাথে আমাদের এই যে কথাগুলো আমরা এখন শুনলাম মহাত্মা গান্ধীর যে বক্তব্য থেকে, যে বিলিফস এর সাথে আমাদের চিন্তার একটা সম্পর্ক থাকে, চিন্তা চেতনা একটা থাকে, থট প্রসেসের একটা সম্পর্ক থাকে, এবং ওই থটস যে আমরা যে চিন্তাগুলো করি সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড উৎপন্ন হয়, বিভিন্ন শব্দ, বিভিন্ন কথা উৎপন্ন হয়, ওয়ার্ডস বা কথা। এই কথা থেকেই আমাদের হ্যাবিট তৈরি হয়। ঠিক আছে, ওয়ার্ডস বিকাম আওয়ার হ্যাবিট, যে কথাগুলো আমরা বলি সেটা আমাদের হ্যাবিটে রূপান্তরিত হয়, এবং ওই হ্যাবিট থেকে আমাদের ভিতরে ভ্যালুস তৈরি হয়, আমাদের ভিতরে একটা অন্যরকম একটা কি বলে, প্রত্যেক মানুষের ভিতরে আলাদা একটা ভ্যালুস থাকে। ওই ভ্যালুস গুলো এই ওয়ার্ডের মাধ্যমে, কথার মাধ্যমে, যে হ্যাবিট তৈরি হয়, এই হ্যাবিটের মাধ্যমে আস্তে আস্তে ভ্যালুস গুলো আমাদের ভিতরে জমতে থাকে, তৈরি হতে থাকে, আমাদের ভ্যালুস বৃদ্ধি পেতে থাকে। আর এই ভ্যালুস এর উপর ভিত্তি করে আমাদের ডেস্টিনি নির্ভর করে, অথবা আমাদের সাকসেস নির্ভর করে, অথবা আমাদের ব্যর্থতা নির্ভর করে। যেটাই বই না কেন, এই ভ্যালুস এর উপর নির্ভর করে আমাদের জীবনে যা কিছু হয়, যা কিছু ঘটে, সেটাকে আমরা ব্যাখ্যা দিতে পারি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু যেটা ইন্টার রিলেটেড, সেটা শুরু হচ্ছে আমাদের কোর বিলিফস থেকে, বিলিফস প্রসেস থেকে। এই বিলিফস প্রসেস আরো একটু সবার ভিতরে একটা ভিন্নতা থাকে। এই বিলিফ প্রসেসটা কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে আমাদের কোর বিলিফসটাকে মজবুত করতে পারি, রেশনাল করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইডে আমরা মূলত যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো, একজন সাইকোলজিস্ট মরিস ম্যাসে হ্যাজ ডিসক্রাইবড থ্রি মেজর পিরিয়ডস ডিউরিং হুইচ ভ্যালুজ আর ডেভেলপ। অর্থাৎ আমাদের কোর ভ্যালুজ বা কোর বিলিফ যে তৈরি হয়, সেটা উনি সোসিওলজিস্ট মরিস ম্যাসে তিনটা সেক্টরে ভাগ করেছে, বা তিনটা এইজে ভাগ করেছে। প্রথম যেই কি বলে পিরিয়ডটা, সেটা হলো 0 বছর থেকে 7 বছর পর্যন্ত। অর্থাৎ একটা বাচ্চা 0 থেকে 7 বছর পর্যন্ত যেই বয়সটা, এটাকে সে প্রথম পিরিয়ড বলেছে, এবং এই পিরিয়ডের নাম দিয়েছে দ্য ইমপ্রিন্ট পিরিয়ড। ওকে, আপ টু দ্য এজ অফ 7 উই আর লাইক স্পঞ্জেস। স্পঞ্জ বুঝি না, যেটা দেখেন আমরা পানিতে ভিজালে পানি শুষে নেয়, তেলের কাছে নিলে তেল শুষে নেয়, অর্থাৎ স্পঞ্জ যেরকম সবকিছু শুষে নেয়। তো এই এজটা হলো এরকম, প্রত্যেকটা জিনিস সবার থেকে শুষে নেয়, সবার থেকে নেওয়ার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। অ্যাবজর্বিং, যেটাকে বলে আমরা অ্যাবজর্বিং এভরিথিং অ্যারাউন্ড আস অ্যান্ড অ্যাকসেপ্টিং মাচ অফ ইট অ্যাজ ট্রু। অর্থাৎ যা কিছু আমরা আশেপাশে পাই এই বয়সটাতে, তো আমরা সবকিছু গ্যাদার করার চেষ্টা করি, শুষে নেওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এবং এটাকে সত্য হিসাবে আমরা ভেবে নেই। কারণ হলো আমাদের তো আগের কোনো মেমোরি নাই, আগের কোনো ভ্যালুজ, আগের আমাদের জন্মের আগে কি আমাদের কোনো ভ্যালুজ আছে? জন্মের আগে কি আমাদের কোনো চিন্তা চেতনা ছিল, আমাদের কোনো ধারণা ছিল, আমাদের কোনো মেমোরি তৈরি ছিল না। এই মেমোরি গুলো তৈরি হয় কিভাবে? এই জন্মের পর থেকে 7 বছর পর্যন্ত যা কিছু আমরা দেখি, শুনি, বুঝি আশেপাশ থেকে, সেগুলো আমরা গ্রহণ করি এবং ওটাকে আমরা সত্য হিসাবে মেনে নিই। স্পেশালি হোয়েন ইট কামস ফ্রম আওয়ার প্যারেন্টস। অর্থাৎ যেহেতু জন্মের পর থেকে এই বয়সটা সবচেয়ে বেশি প্যারেন্টসদের কাছেই থাকে, প্যারেন্টসদের থেকে আসলে সবচেয়ে বেশি শিখে এই বয়সটা। ঠিক আছে, এই জন্য প্যারেন্টসদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে
যে একটা বাচ্চা যেহেতু সবসময় আমাদের সাথে থাকে, আমাদের ভ্যালুস গুলোই কিন্তু তার ভিতরে আস্তে আস্তে রূপান্তরিত হবে, সে আমাদের ভ্যালুস গুলো তার ভিতরে আস্তে আস্তে প্রতিফলিত হবে। এই জন্য আমরা কি শিখাচ্ছি, আমরা কি বিহেভ করতেছি তার সামনে, বাচ্চার সামনে, আমরা কিভাবে কথা বলতেছি, আমরা যদি তার সাথে খারাপ কথা বলি, গালিগালাজ করি, তো সেও কিন্তু সেই বিলিফে তৈরি হবে, সেই বিলিফটা তার ভিতরে তৈরি হবে, সেই কথাগুলো তার কাছে একবার নর্মাল মনে হবে, সেও ওই একইভাবে গালিগালাজ করবে। তো আমরা যা দেখাবো, যা শোনাবো, যা বিহেভ করব এই বাচ্চাদের সামনে, তারা সেটা শিখে সেভাবেই কিন্তু আস্তে আস্তে করবে। ওকে, আমরা দ্বিতীয় পিরিয়ড যেটা মরিস ম্যাথের, যেটা হলো দ্য মডেলিং পিরিয়ড। এই পিরিয়ডটা মূলত 8 to 13 ইয়ার্স। Between the ages of 8 to 13, we copy people, often our parents, but also other people. অর্থাৎ এই বয়সটা আমরা প্যারেন্টসদের পাশাপাশি কিন্তু অন্যদেরকেও আমরা কপি করার চেষ্টা করি। Rather than blind acceptance, we are trying on things like a suit of clothes to see how they feel. অর্থাৎ বলা হচ্ছে এখানে, ধরেন এই বয়সটায় আমরা একটা বাচ্চা ব্লাইন্ডলি সবকিছু অ্যাকসেপ্ট করে না, সে কপি করে, অন্যদের থেকে শিখে দেখে সেটা নিজের ভিতরে আনার চেষ্টা করে, নিজেও ওটা করার চেষ্টা করে, এবং করে ট্রাই করে সে ফিল করার চেষ্টা করে যে কেমন লাগে তার কাছে, এটার ফিলটা কেমন। ঠিক আছে, সে ওটা জানার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। যখন তার কাছে জিনিসটা ভালো লাগে তখন সে বারবার করতে থাকে, আর যখন তার কাছে জিনিসটা ভালো লাগে না লাগে তখন সেটাকে ডিলেট করে দেয়, সেটা থেকে বিরত থাকে। তো এই জন্যই বলছি, যেমন আমরা একটা স্যুট ট্রাই করি, অনেক সময় স্যুট বানিয়ে ট্রাই করি যে কেমন লাগে আমার কাছে, আমাকে কেমন দেখাচ্ছে, ঠিক একইভাবে এই বয়সটায় তারা অন্যদের থেকে বা পিতামাতা থেকে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন বিহেভিয়ার, বিভিন্ন বিলিফস, তারপরে হলো ভ্যালুস তারা কালেক্ট করে এবং ওটাকে অ্যাক্ট করে, নিজে এক্সারসাইজ করে ফিল করার চেষ্টা করে যে জিনিসটা কেমন লাগে। তারপরে যেটা লাস্ট স্টেজ মরিস ম্যাসের, দ্য সোশিয়ালাইজেশন পিরিয়ড, যেটা মূলত 14 বছর থেকে 21 বছর পর্যন্ত, occurs during the ages of 14 to 21. This is where we develop relationships and social values. অর্থাৎ 14 বছর থেকে 21 বছরের ভিতরে যে স্টেজটা, এই স্টেজটাকে বলে সোশিয়ালাইজেশন পিরিয়ড। অর্থাৎ এই বয়সে আমরা আমাদের রিলেশনশিপ বা সোসাইটির যে ভ্যালুস গুলো সেগুলো আমরা শেখার চেষ্টা করি, ডেভেলপ করার চেষ্টা করি, আমাদের ভিতরে সম্পর্কের মধুরতা তৈরি করার চেষ্টা করি, সম্পর্ক বোঝার চেষ্টা করি, সোসাইটি বোঝার চেষ্টা করি, সোসাইটাল যে ভ্যালুস গুলো, নর্ম গুলো, সেগুলো আমরা আস্তে আস্তে গ্যাদার করে সেগুলো শেখার চেষ্টা করি। বিলিফস ডেভেলপ অ্যারাউন্ড আওয়ার কোর ভ্যালুস। অর্থাৎ যে বিলিফ সিস্টেমটার মাধ্যমে আমরা আসলে বেড়ে উঠি, যে বিলিফস গুলো আমরা শিখি দেখে দেখে, শোনার মাধ্যমে, বোঝার মাধ্যমে, এক্সারসাইজ করার মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের কোর ভ্যালুস হিসেবে আমাদের ভিতরে আস্তে আস্তে রূপান্তরিত হয়। কোর ভ্যালুজ এর উপর ভিত্তি করে আমাদের বিলিফ সিস্টেমটা তৈরি হয়। ওকে, নেক্সট স্লাইডে আমরা এখন আলোচনা করব আলবার্ট এলিয়াস 12 আনহেল্পফুল আর ইরেশনাল বিলিফস। অর্থাৎ আলবার্ট এলিস 12টি আনহেল্পফুল অথবা ইরেশনাল অযৌক্তিক বিলিফস নিয়ে সে আলোচনা করেছে, যে বিলিফস গুলো আমাদের আসলে ক্ষতি করে, কোনো উপকার করে না, বা আমাদের বিলিফ সিস্টেমটাকে ধ্বংস করে। তো আমরা একটা একটা করে 12টা বিলিফস যেটা ইরেশনাল, সেগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে কেন এটা ইরেশনাল। ওকে, নাম্বার 1 হলো আই মাস্ট বি লাভড অ্যান্ড অ্যাপ্রুভড বাই এভরিওয়ান আই কনসিডার সিগনিফিকেন্ট। অর্থাৎ আমি আমার জীবনে যেগুলোকে, যে মানুষগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক আছে, সিগনিফিকেন্ট মনে করি, প্রত্যেকের কাছে আমি নিজেকে মানে গুরুত্বপূর্ণ ভাবতে চাই, সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, আমার কথা মেনে নেবে, এরকম আমি চিন্তা করি। কিন্তু এই চিন্তাটা আমাদের ভিতরে আমাদের ক্ষতি করে কিভাবে? নিডিং কনস্ট্যান্ট অ্যাপ্রুভাল লিডস টু অ্যাংজাইটি অ্যান্ড লো সেলফ এস্টিম। অর্থাৎ একটা মানুষকে সব সময় সবাই অ্যাকসেপ্ট করবে না, সব সময় সবাই অ্যাপ্রুভ করবে না তার কথা, ডিসঅ্যাপ্রুভ করবে। যেমন আমাদের পরিবারের ভিতরে আমাদের পিতামাতাই ধরুন, পিতামাতা কি আমাদের সব কথা মেনে নেয়? মেনে নেয় না, ডিসঅ্যাপ্রুভ করে, মানতে চায় না।
তো সবাই আমাদের সব কথা মেনে নেবে না, অ্যাপ্রুভ করবে না সব সময়। তো যদি আমরা এরকম চিন্তা করি যে কনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আমাদের লাগবে, সবাই আমাকে পছন্দ করতে হবে, সবাই আমার কথা মেনে নিতে হবে, তাহলে এই চিন্তা ধারণা, এই বিলিফ সিস্টেমটা আমাদের কি করবে, অ্যাংজাইটি তৈরি করবে আমাদের ভিতরে, ঠিক আছে, বিষণ্ণতা তৈরি করবে, বা অ্যাংজাইটি এবং লো সেলফ স্টিম, আমাদের সেলফ স্টিমটাকে একবারে লো করে দিবে, দুর্বল করে দিবে, আমাদের সেলফ স্টিম কমে যাবে, যেটার কারণে আমরা আমাদের সামনের দিকে আগাতে আমাদের খুব কষ্ট হবে, আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো না, আমাদেরকে সাকসেসের পথে আমরা এগোতে পারবো না। নাম্বার 2 যেটা, আই মাস্ট বি কমপ্লিটলি কম্পিটেন্ট, adequate and achieving in all respects or else I am outless। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আমাদেরকে কমপ্লিটলি পরিপূর্ণভাবে কম্পিটেন্ট হতে হবে, হ্যাঁ ঠিক আছে, উপযুক্ত হতে হবে, দক্ষ হতে হবে, অ্যাডেকুয়েট হতে হবে, and achieving in all respects অর্থাৎ সবকিছু আমাদের অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে, or else I am outless অথবা আমার কোনো দামই নেই, আমার কোনো গুরুত্বই নেই, এরকম আমরা অনেক সময় ভাবি। এটাও আমাদের একটা কি বলে আনহেল্পফুল অথবা ইরেশনাল বিলিভস। এটার দ্বারা কি হয়, পারফেকশনিজম খুঁজি আমরা সবসময়। পারফেকশনিজম লিডস টু ফিয়ার অফ ফেইলার অ্যান্ড সেলফ ক্রিটিসিজম। অর্থাৎ যদি আমরা সবসময় পারফেক্ট হতে চাই, এই জিনিসটা, এই বিলিফটা আমাদেরকে অনেক সময় ফেইলারের ভয় তৈরি করে, সবসময় ফেইলের একটা ভয় থাকে, আর ওই ভয়ের কারণে আমরা আগাতে চাই না সামনে, রিস্ক নিতে চাই না, আর রিস্ক না নেওয়ার কারণে আমরা সফল হতে পারি না, ঠিক আছে, ফেইলারের একটা ভয় আমাদের ভিতরে সবসময় কাজ করে এই পারফেকশনিজমের কারণে। অ্যান্ড সেলফ ক্রিটিসিজম, আমরা যেখানেই যাই না কেন, যে কোনো কাজই করি না কেন, আমাদের সেলফ ক্রিটিসিজম থাকবেই, কেউ না কেউ আমাদের বিরুদ্ধে বলবে, আমাদেরকে নিয়ে ক্রিটিসিজম করবেই, তো কথা বলবে, তো ওগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। ফেইলারের যে ভয়, ওটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিভাবে, যে আমরা সবসময় পারফেক্ট হব না, কেউ কোনো মানুষই সবসময় পারফেক্ট হয় না। যারা বর্তমানে আমরা মনে করি যে তারা পারফেক্ট, তারাও অতীতে পারফেক্ট ছিল না, তাদের ভিতরে অনেক ভুল হয়েছে, এখনো হয়, কিন্তু ওই ভুলগুলো হয়তো সামনে আসে না। অর্থাৎ ভুল মানুষের ভিতরেই থাকবে, তো পারফেক্ট কেউই না, সবাই ইমপারফেক্ট, কিন্তু পারফেক্টের একটা ভান করে। তো আমাদের ভিতরে ভুল থাকবে, সবসময় যে আমরা পারফেক্ট হবো, সবসময় যে আমরা কম্পিটেন্ট হবো, অ্যাডেকুয়েট হবো, এটা আসলে সত্য নয়, ঠিক আছে, আমাদের ভিতরে ইমপারফেকশন থাকবে, এটাকেই মেনে নিতে হবে। নাম্বার 3, পিপল মাস্ট অলওয়েজ অ্যাক্ট ফেয়ারলি অ্যান্ড জাস্টলি অর দে আর ব্যাড অ্যান্ড ডিজার্ভ টু বি পানিশড। অর্থাৎ আমরা অনেক সময় এরকম একটা বিলিভ আমাদের ভিতরে থাকে যে আমাদের মানুষদের বা আমাদের সবসময় ফেয়ারলি এবং জাস্টলি থাকতে হবে, ঠিক আছে, কোনো ভুল করা যাবে না, আর না হয় কি হবে, আমরা ডিজার্ভ করি পানিশড হওয়ার জন্য বা শাস্তি পাওয়ার জন্য, ঠিক আছে, কোনো ভুল করলে আমরা শাস্তি পাওয়ার যোগ্য, বা আমি খারাপ, এরকম একটা ভাব, আমাদের একটা চিন্তা ধারণা থাকে। বাট এরকম না, মানুষ মাত্রই, তাকে বলা মানুষ মাত্রই ভুল, তো মানুষের মাধ্যমে ইমপারফেকশন থাকবে, ভুল থাকবে, সবসময় সে ফেয়ার হতে পারবে না, সবসময় সে জাস্টলি হতে পারবে না, মানুষ অনেক অনেক সময় ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হওয়ার কারণে অনেক সময় ভুল করে বসে, ফেয়ারলি থাকতে পারে না, জাস্টলি থাকতে পারে না। তো expecting fairness in all situations leads to frustration and resentment। অর্থাৎ আমরা যদি সব সময় সব সিচুয়েশনে ফেয়ারনেস থাকার চেষ্টা করি এবং ইচ্ছা প্রকাশ করি, তাহলে কি হবে, এটা আমাদেরকে ফ্রাস্ট্রেশন বাড়াবে, আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশনটা বাড়াবে। এই ফ্রাস্ট্রেশন যাতে আমাদের ভিতরে না বাড়ে, আমরা ফ্রাস্ট্রেশন কমাতে পারি, এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় ফেয়ার থাকতে পারবো না, কোনো মানুষ সবসময় ফেয়ার থাকতে পারে না, জাস্টলি থাকতে পারে না, তাদের কোনো না কোনো সময় কারো না কারো সাইড নিতে হয়, জাস্টলি হতে পারে না, ভুল হতেই পারে। নাম্বার 4 হলো লাইফ মাস্ট বি ইজি, কমফোর্টেবল অ্যান্ড ফ্রি অফ ডিফিকাল্টিস। অর্থাৎ জীবন সবসময় সহজ হবে, মানে কি বলে, কমফোর্টেবল হবে, ইজি হবে, এবং ফ্রি অফ ডিফিকাল্টিস, অর্থাৎ কোনো ধরনের জটিলতা থাকবে না, এরকম অনেক সময় আমাদের বিলিফ সিস্টেমে থাকতে পারে। এটার দ্বারা কি হবে, অ্যাভয়েডিং ডিসকমফোর্ট অ্যান্ড স্ট্রাগল লিডস টু স্টেগনেশন অ্যান্ড হেল্পলেসনেস। অর্থাৎ আমাদেরকে এই বিলিফটাকে, যে ডিসকমফোর্টটাকে অ্যাভয়েড করা, সবসময় কমফোর্ট থাকতে হবে, এবং এটা কি করে আমাদেরকে, এটা স্ট্রাগল করে, লিডস টু স্টেগনেশন, আমাদেরকে বন্দি বানিয়ে ফেলে,
আমাদেরকে এক জায়গায় আটকিয়ে ফেলে, আমাদেরকে ডেভেলপ হওয়ার সুযোগ দেয় না এবং আমাদেরকে অসহায় বানিয়ে ফেলে। তো এই বিলিফ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে লাইফ সবসময় সহজ হবে না, লাইফ কঠিন। কোনো সময় সহজ হবে, কোনো সময় কঠিন হবে, কোনো সময় কমফোর্ট হবে, কখনো কখনো কমফোর্ট হবে না, ঠিক আছে, ডিসকমফোর্ট হবে। তো জীবনটা এরকমই, কখনো ফ্রি অফ ডিফিকাল্টিস হবে, কখনো ফুল অফ ডিফিকাল্টিস হবে। তো এটার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে, এটাই আমাদের লাইফ। নাম্বার 5 হলো when things don't go as I want it is awful terrible and unbearable। অর্থাৎ যখন আমরা যেই জিনিসগুলো চাই তখন যদি সেই জিনিসটা না হয়, আমরা অনেক সময় মনে করি যে এটা খুবই মারাত্মক এবং এটা আমাদের সহ্য করার মতো না, এরকম অনেক সময় ভাবি, এই বিলিফটা আমাদের ভিতরে থাকে। অর্থাৎ আমরা সবসময় নিজে যা চাই, নিজে যা ইচ্ছে করি সেটাই পেতে চাই, সেটা যখন না পাই তখন আমরা খুব বিরক্ত হই, খুব রাগান্বিত হই, সহ্য করতে পারি না, অন্য মানুষদেরকে, অন্য সিচুয়েশন গুলোকে সবসময় খারাপ বিহেভিয়ার করার চেষ্টা করি। এটা একটা বিলিফ সিস্টেম আমাদের ভিতরে তৈরি হয়। এটা আমাদেরকে ক্ষতি করে কিভাবে? এক্সিকিউটিং প্রবলেমস ক্রিয়েটস আননেসেসারি সাফারিং। অর্থাৎ কোন একটা প্রবলেম হয়েছে যেটা আমাদের ইচ্ছা মতো হয়নি, সেটাকে অতিরঞ্জিত করা, এটা খুবই খারাপ। এটার কারণে কি হয়? আমাদের ভিতরে আননেসেসারি সাফারিং আমাদের ভিতরে চলে আসে, আমরা আননেসেসারি সাফারিং এর ভিতরে ভুগতে থাকি, সম্পর্কে কলহ তৈরি হয়, ঠিক আছে, আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারি না, অন্যের দ্বারা অপমানিত হই, এরকম অনেক ধরনের সাফারিং এর ভিতরে আমাদের যেতে হয় যখন আমরা এই চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে রাখি। নাম্বার 6 হলো আনহ্যাপিনেস ইজ কজড বাই এক্সটার্নাল ইভেন্টস এন্ড আই হ্যাভ লিটল টু নো কন্ট্রোল ওভার মাই ইমোশনস। আমরা অনেক সময় মনে করি যে আমরা যে আনহ্যাপি হই, অসুখী হই, অখুশি হই, সেটা আসলে আমাদের নিজেদের কারণে হই না, অন্যের কারণে হই, এক্সটার্নাল কোনো ঘটনার কারণে হই, কোনো বিষয়ের কারণে, যেটা আমাদের নিজের ভিতরে না, এক্সটার্নাল বিষয়। অর্থাৎ এক্সটার্নাল বিষয়, অন্যের বিষয়, অন্য ঘটনা, অন্য বস্তুর কারণে যখন আমরা আনহ্যাপি হই, আমরা মনে করি এটাই আসলে আনহ্যাপিনেস হওয়ার কারণ। এন্ড আই হ্যাভ লিটল কন্ট্রোল ওভার মাই ইমোশন। অর্থাৎ আমরা তখন ইমোশনালি অনেক খারাপ অবস্থার মাধ্যমে যাই এবং আমরা চিন্তা করি যে এই ইমোশনের উপর আমার কোনো কন্ট্রোল নেই। এটাও একটা ব্যাড বিলিফ বা আনহেল্পফুল বিলিফ। কেন? ব্লেমিং এক্সটার্নাল ফ্যাক্টরস প্রিভেন্টস ইমোশনাল রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ। অর্থাৎ আমাদের যে মানসিক শান্তি, ঠিক আছে, ইমোশনাল যে শান্তি বা যেটা বলি আমরা, সেটা আমাদেরকে প্রিভেন্ট করে যখন আমরা এক্সটার্নাল ফ্যাক্টর গুলোকে ব্লেমিং করি। সবসময় আমাদের জীবনে যেটাই ঘটুক, আমরা সবসময় ভালো কিছু ঘটলে আমরা তখন নিজে সুনাম করি, নিজে মানে খারাপ কিছু ঘটলেই আমরা এক্সটার্নাল বিষয়ের দায় দিয়ে দিই, ব্লেম করে দিই, তোমার কারণে আমার এটা হয়েছে, এই ঘটনার কারণে আমার এটা হয়েছে, এক্সটার্নাল বিষয়গুলোকে তখন আমরা দায় দিয়ে দিই। এটা করার কারণে কি হয়? আমাদের ইমোশনাল শান্তি, যা রেজিলিয়েন্স যেটা, সেটা নষ্ট হয়ে যায় এবং আমাদের ইমোশনাল যে গ্রোথটা, ডেভেলপমেন্টটা, সেটা ব্যাহত হয়, সেটা ঠিক মতো হয় না। আমরা সবসময় এক জায়গায় আটকে থাকি, এগোতে পারি না, সামনের দিকে যেতে পারি না, ইমোশনাল ইন্টেলিজেন্ট আমাদের ভিতরে তৈরি হয় না। এই জন্য এক্সটার্নাল ফ্যাক্টরকে ব্লেম না করে নিজের ভিতরে কি দুর্বলতা আছে, নিজের ভিতরে কি প্রবলেম আছে, সেটাকে দোষারোপ করে সেটাকে ঠিক করতে হবে, সেটাকে যাচাই করে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে সেটাকে আপনার সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে ইউজ করতে হবে, যাতে করে আমাদের ভিতর থেকে আনহ্যাপিনেস দূর হয়ে যায়। অর্থাৎ অপর কোনো মানুষের কারণে, অপর কোনো ঘটনার কারণে, অন্য কোনো ঘটনার কারণে যাতে আমাদের ভিতরে আনহ্যাপিনেস তৈরি না হয়। আমার যে বিলিফ সিস্টেম সেটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার মাধ্যমে নিজেদের চিন্তার মাধ্যমে হ্যাপিনেস তৈরি করতে হবে। নাম্বার 7 হলো I must avoid life's difficulties and responsibilities as it is easier to avoid than to face them। অর্থাৎ কোন ডিফিকাল্টিজ আসুক আমাদের জীবনে, কোন রেসপন্সিবিলিটি, দায়িত্ব আসুক, সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ হলো আমরা মনে করি যে সেটাকে ফেস করার থেকে অ্যাভয়েড করাটা ইজি। বাট এর দ্বারা কি হয়? অ্যাভয়েডেন্স লিডস টু বিগার প্রবলেমস এন্ড ফিলিংস অফ হেল্পলেসনেস। অর্থাৎ যখন আমরা এই বিষয়কে, ডিফিকাল্টিজ এবং রেসপন্সিবিলিটি গুলোকে অ্যাভয়েড করতে থাকি, তখন কি হয়? এটা আমাদেরকে বিগার প্রবলেম, বড় সমস্যার দিকে নিয়ে যায় এবং অসহায় বানিয়ে ফেলে আমাদেরকে। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, ডিফিকাল্টিজ আসবে আমাদের জীবনে, সেটাকে ফেস করতে হবে, রেসপন্সিবিলিটি আসবে, সেটাকে ফেস করতে হবে, সেই রেসপন্সিবিলিটি গুলো পালন করতে হবে। তাহলে আমাদের সম্মান বাড়বে, আমাদের ভ্যালুস বাড়বে, আমাদের দাম বাড়বে, আমাদের
গুরুত্ব বাড়বে। নাম্বার 8 হলো the past has a lasting effect on me and it will always dictate my present and future। অর্থাৎ আমাদের অতীতে কোনো ঘটনা ঘটেছে, অতীতে কোনো আমার সাথে খারাপ কিছু হয়েছে, সেটা লং ইফেক্ট আমার ভিতরে রয়ে গেছে এবং এটা আমাকে এখনো ডিকটেট করে যাচ্ছে বর্তমান এবং ফিউচারেও সেটা আমাকে বাধা দিয়ে যাবে, আমাদেরকে প্রবলেম তৈরি করে যাবে, ঠিক আছে, আমাদেরকে এগোতে দিবে না, এরকম একটা বিলিফ আমাদের ভিতরে অনেক সময় থাকে। ডিউলিং অন দ্য পাস্ট, অর্থাৎ আমরা সবসময় অতীতের ভিতরেই পড়ে থাকি, বর্তমানকে উপভোগ করতে পারি না, ফিউচার নিয়ে ভাবতে পারি না, ফিউচারের ভালো জিনিসগুলো চিন্তা করতে পারি না, ফিউচারে ভালো কি কি আসতে পারে সেটা নিয়ে চিন্তা করতে পারি না, বর্তমানে ঠিক মতো চলতে পারি না, বর্তমানে ঠিকভাবে কাজ করতে পারি না, কারণ অতীতের ওই যে একটা খারাপ ইফেক্ট, খারাপ একটা এক্সপেরিয়েন্স, ওইটা নিয়ে আমরা সবসময় চিন্তা চেতনা করি, ওটা নিয়ে আমরা পড়ে থাকি, মনে করি যে ওটাই আমার জীবনে বারবার ঘুরে আসবে, আমাদের জীবনে ভালো কিছু হবে না, এরকম একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকে। dwelling on the past prevents personal growth and change। অর্থাৎ এই যে বিলিফটা, এটা আমাদের পার্সোনাল গ্রোথ এবং আমাদের যে চেঞ্জ, এটাকে ব্যাহত করে, আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি না, আমরা আমাদের পার্সোনাল গ্রোথ করতে পারি না এই ডিউলিং অন দ্য পাস্ট এর কারণে। নাম্বার 9, I must worry constantly about things that could be dangerous or threatening। অর্থাৎ আমরা যেটা আমাদের জীবনে ডেঞ্জারাস, ক্ষতিকর বা থ্রেটেনিং যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে কনস্ট্যান্টলি আমরা ওয়ারি থাকি, উদ্বিগ্ন থাকি, কিন্তু এই জিনিসটাও আমাদের জন্য ক্ষতিকর। কিভাবে? এক্সেসিভ ওয়ারি ক্রিয়েটস অ্যাংজাইটি উইদাউট সলভিং প্রবলেমস। অর্থাৎ যখন আমরা কনস্ট্যান্টলি শুধুমাত্র চিন্তা করতে থাকি, উদ্বিগ্ন থাকি আমাদের থ্রেটেনিং বিষয়গুলো নিয়ে, ডেঞ্জারাস বিষয়গুলো নিয়ে, তো এক্সেসিভ ওয়ারি হওয়ার কারণে এটা আমাদের অ্যাংজাইটি লেভেল বাড়িয়ে দেয়, এবং অ্যাংজাইটি লেভেল বাড়িয়ে দেওয়ার কারণে আমরা কোনো প্রবলেম সলভ করতে পারি না। অর্থাৎ আমাদের এই সময় উচিত হলো যে কনস্ট্যান্টলি ওয়ারি হওয়া যাবে না, একটা স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে, আমাদের সব প্রবলেম সলিউশন করার জন্য ওয়ে খুঁজতে হবে, যে এই প্রবলেমগুলো, এই ডেঞ্জারাস সিচুয়েশনগুলো, এই থ্রেটেনিংগুলো কিভাবে আমরা দূর করতে পারি। স্টেপ বাই স্টেপ প্ল্যান করার মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব, সেটা নিয়ে কাজ করতে পারি। তাহলে কি হবে? আমাদের আস্তে আস্তে প্রবলেমগুলো দূর হবে, থ্রেটগুলো দূর হবে, ডেঞ্জারাস সিচুয়েশনগুলো দূর হবে, এবং আমাদের অ্যাংজাইটি আস্তে আস্তে তখন দূর হয়ে কমে যাবে। এইভাবে কিন্তু আমরা বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি। নাম্বার 10 হলো আই ক্যান অ্যাচিভ হ্যাপিনেস বাই ডুইং নাথিং অ্যান্ড এক্সার্টিং নো এফোর্ট। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আমরা কোনো কিছু করা ছাড়াই, কোনো চেষ্টা করা ছাড়াই আমরা হ্যাপি হতে পারবো। আই ক্যান অ্যাচিভ হ্যাপিনেস উইদাউট এনি এফোর্ট আর উইদাউট ডুইং নাথিং। তো এটাও আমরা অনেক সময় চিন্তা করি। এক্সপেক্টিং হ্যাপিনেস উইদাউট অ্যাকশন লিডস টু ডিসস্যাটিসফ্যাকশন। যখন আমরা এইভাবে চিন্তা করি তখন এটা আমাদেরকে কোথায় নিয়ে যায়? ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমাদেরকে স্যাটিসফাইড করে না, ঠিক আছে, আমরা ডিসস্যাটিসফাইড থাকি সবসময় এই 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 চিন্তা চেতনার কারণে। কারণ হলো আমাদের হ্যাপিনেসের জন্য অবশ্যই আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ভালো কিছু করার, যেই চেষ্টা করার মাধ্যমে, যেই কাজটা করার মাধ্যমে আমরা হ্যাপি হই, খুশি হই। অনেকে অনেক কাজ করার দ্বারা হ্যাপি হয়, ঠিক আছে, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমি কোন কাজ করতে হবে। যেমন অনেকে ধরেন প্যাশন ফলো করে, ঠিক আছে, যে আমার প্যাশন কি, আমার কি কাজ করতে পছন্দ, আমার কি কাজ করতে ভালো লাগে, ওই কাজটা করার মাধ্যমে সে হ্যাপিনেস খুঁজে পায়। এইভাবে এক এক মানুষের এক এক ভাবে হ্যাপিনেস খুঁজে পেতে হবে, বিভিন্ন ইফোর্টের মাধ্যমে, সাকসেস হওয়ার জন্য ইফোর্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। উইদাউট ডুইং নাথিং উই ক্যান নট বি হ্যাপি। Number 11, I must control everything perfectly or things will fall apart। অর্থাৎ আমাদের সবকিছু আমাদের কন্ট্রোলে থাকতে হবে, সবকিছু আমি যেভাবে চাই সেভাবেই হতে হবে, কোনো কিছু আমাদের হাতছাড়া করা যাবে না। সবসময় এরকম একটা চিন্তা অনেকের ভিতরে থাকে যে সবকিছু আমি কন্ট্রোল করব, কোনো কিছু আমার কন্ট্রোলের বাইরে যাবে না, আর না হলে কি হবে, এই জিনিসটা আমার হাত থেকে সরে যাবে, আমি এটা হারিয়ে ফেলবো, এটা ক্ষতি হয়ে যাবে, এরকম চিন্তা অনেক সময় থাকে। Needing control over everything increases anxiety and stress। অর্থাৎ যখন আমরা এরকম চিন্তা করি সবকিছুতে আমার কন্ট্রোল থাকতে হবে, নাহলে এটা আমার থেকে দূরে সরে যাবে, এটাতে ক্ষতি হবে, তখন কিন্তু এই যে সবসময় কন্ট্রোল করার চিন্তা চেতনা, এটা আমাদের অ্যাংজাইটিকে বৃদ্ধি করে, স্ট্রেসকে বৃদ্ধি করে। যখন আমাদের অ্যাংজাইটি এবং স্ট্রেস বেড়ে যায় তখন কিন্তু আমরা ইফেক্টিভলি কাজ করতে পারি না,
কন্ট্রোল তো দূরে থাক, তখন আমাদের ভুল হতে থাকে, একটা পর একটা ভুল সিদ্ধান্ত নিতে থাকি। তো এই জন্য যে কোনো কাজ, একটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, কাজগুলোকে ভাগ করতে হবে যে এই বিষয়গুলো আমি দেখবো, এই বিষয়গুলো তুমি দেখবে। তোমাকে পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হলো এই বিষয়গুলো দেখার জন্য, তুমি আমাকে রিপোর্ট দিবে, ঠিক আছে? তো সেটার জন্য তাকে বিশ্বাস না করে আবার সে ঠিকভাবে কাজ করতেছে না, তার উপর নজর রাখা, কন্ট্রোল রাখা, এরকম যখন চিন্তা করবো তখন আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি বেড়ে যাবে। অর্থাৎ কাজকে ভাগ করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। এভাবে আমাদের স্ট্রেস কমাতে হবে, অ্যাংজাইটি লেভেল কমাতে হবে, তাহলেই কিন্তু আমরা ঠিকভাবে বেড়ে উঠতে পারবো। I must always depend. Number 12, I must always depend on others because I cannot handle things on my way. অর্থাৎ আমি অনেক সময় অনেক চিন্তা থাকে, আমি সবসময় মানে কি বলে অন্যের উপর ডিপেন্ড করে থাকি, নিজে নিজে কোনো কিছু করতে পারি না, নিজে নিজে কোনো কিছু হ্যান্ডেল করতে পারি না, নিজে কোনো কিছু সমাধান করতে পারি না, সময় অন্যের উপর ভরসা করে থাকতে হয়, অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হয়, এরকম অনেক সময় চিন্তা চেতনা থাকে। এটাও আমাদের একটা আনহেল্পফুল বিলিভস। এটার দ্বারা কি হয়, ওভার ডিপেন্ডেন্স লিডস টু এ ল্যাক অফ কনফিডেন্স এন্ড পার্সোনাল গ্রোথ। অর্থাৎ যখন ওভার ডিপেন্ডেন্স হয়ে যায় কারোর উপর, কোন বিষয়ের উপর, যে তাকে ছাড়া আমার চলবেই না, তা সে না হলে আমি আগাতেই পারবো না, আমি কাজটি করতেই পারবো না, যখন ওভার ডিপেন্ডেন্স হয়ে যায় আমরা, তখন এই জিনিসটা আমাদের ল্যাক অফ কনফিডেন্স হয়। অর্থাৎ ল্যাক অফ কনফিডেন্স থেকে এই জিনিসটা তৈরি হয়। তো আমাদের কনফিডেন্স লেভেলটাকে আরো কমিয়ে দেয় এবং পার্সোনাল গ্রোথ কে ব্যাহত করে। অর্থাৎ আমি যদি পার্সোনালি গ্রোথ হতে চাই, পার্সোনাল গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের কনফিডেন্স বাড়াতে চাই, তাহলে ওভার ডিপেন্ডেন্স থেকে সরে আসতে হবে আমাদেরকে। আমাদেরকে নিজেদের উপর ডিপেন্ড হতে হবে যে হ্যাঁ আমি পারবো, বিশ্বাস স্থাপন করতে হবে নিজেদের উপর যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা সবকিছু করা সম্ভব, আমার দ্বারা পসিবল। ঠিক আছে, ওভার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না যে না তাকে ছাড়া হবে না, সে না হলে তো এই প্রজেক্ট হবেই না, এটা করা পসিবলই না। না, নিজের উপর ডিপেন্ড হতে হবে যে হ্যাঁ পসিবল, সে নাই আমি অন্য কাউকে হায়ার করে নিব, তুমি তুমি করবে না, ঠিক আছে আমি অন্য কারোর মাধ্যমে করে নিবো, অথবা আমি নিজে করে নিব। এই কনফিডেন্স থাকতে হবে এবং ইফেক্টিভলি সে কাজগুলো করে নিতে হবে। নিজে না পারলে কাউকে হায়ার করে করে নিতে হবে, কারো মাধ্যমে কারো হেল্প নিয়ে করে নিতে হবে। বাট সবসময় এক বিষয়ের উপর, এক জায়গার উপর ওভার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? ডিপেন্ডেন্ট হওয়া ভালো, বাট ওভার ডিপেন্ডেন্ট হওয়া ভালো না। এই জিনিসটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আলবার্ট ইলিসের 12 আনহেল্পফুল বিলিভস অর ইরেশনাল বিলিভস। যে বিলিভস গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যাতে করে আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট এবং পার্সোনাল যে কনফিডেন্স লেভেল, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এবার আমরা জানবো হাউ টু চ্যালেঞ্জ দিস ইরেশনাল বিলিভস। এই বিলিভস গুলোকে কিভাবে আমরা চ্যালেঞ্জ করব, কিভাবে এর থেকে বের হয়ে আসবো। Ellis proposed replacing these irrational beliefs with rational, logical, and flexible thoughts using the ABC model. অর্থাৎ এখানে সে একটা মডেল দাঁড় করিয়েছে, যে মডেলের ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ইরেশনাল বিলিফ কে আমরা রেশনাল এবং লজিক্যাল বানাতে পারি এবং ফ্লেক্সিবল থটস প্রসেস বানাতে পারি। কিভাবে? তো সে যে মডেলটা দাঁড় করিয়েছে, এ অর্থাৎ অ্যাক্টিভেটিং ইভেন্ট। অর্থাৎ যখনই কোনো সিচুয়েশন হ্যাপেন্স, কোনো ঘটনা ঘটে, কোনো বিষয় আমাদের মাথায় আসে, কোনো চিন্তা আমাদের মাথায় আসে, কোনো ঘটনার কারণে, কোনো ব্যক্তির কারণে, কোনো বিষয়ের কারণে, ওটা হলো অ্যাক্টিভেটিং ইভেন্ট। অর্থাৎ কোনো কিছু প্রবাহমান হওয়া, কোনো কিছু ঘটা, কোনো কিছু শোনা বা কোনো থট প্রসেস তৈরি হওয়া, এটা হলো অ্যাক্টিভেটিং। বি হলো বিলিভ। ইউ ইন্টারপ্রিট দ্য সিচুয়েশন রেশনালি অ্যান্ড ইরেশনালি। যখন তোমার আমাদের মাথায় কোনো কিছু আসলো, কোনো ঘটনার কারণে, কোনো সিচুয়েশনের কারণে, কোনো কথার কারণে, কোনো চিন্তা একটা আমাদের ভিতরে আসলো, সেটাকে ইন্টারপ্রিট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যায়িত করতে হবে। আমাদের নিজেদের ভিতরে একটা ব্যাখ্যা দাঁড় করাতে হবে, কেন এটা আসলো, এটা কি আসলে রেশনাল অর ইরেশনাল, অর্থাৎ যৌক্তিক কি বিষয় আছে এটা, এই ঘটনার পিছনে, এই চিন্তার পিছনে, এই বিলিফের পিছনে, এই বিলিফ সিস্টেমের পিছনে যৌক্তিক কি আছে এবং অযৌক্তিক কি আছে, ওই সবগুলো বিষয়ে চিন্তা চেতনা করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে, ব্যাখ্যা করতে হবে। সি হলো কনসিকুয়েন্স। অর্থাৎ your emotional response depends on your belief, not the event itself. অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা ঘটার ফলে কোনো বিলিফ যখন আমাদের ভিতরে আসে, কোনো চিন্তা যখন আমাদের থিঙ্কিং প্রসেস যখন আমাদের ভিতরে চলে আসে, কোনো বিলিফ সিস্টেমে যখন আঘাত পায়, তখন আমরা এই কনসিকুয়েন্সে আমরা একটা ইমোশনাল ফিডব্যাক দিয়ে দিই। তো এই ইমোশনাল রেসপন্সটা ডিপেন্ড করে কিসের উপর? আমাদের বিলিফের উপর।
এই ইমোশনাল রেসপন্স, যে রেসপন্সটা আমরা করি, সেটা কোনো ঘটনার কারণে হোক, কোনো ব্যক্তির কারণে হোক, কোনো ব্যবহার দেখার কারণে হোক, এই রেসপন্সটা আসে আমাদের বিলিভ থেকে, নট দ্য ইভেন্ট ইটসেলফ। অর্থাৎ ইভেন্ট, যে ঘটনা, যে কথা, সেটা ইটসেলফ, সেটার কারণে আসে না, আমাদের বিলিফ সিস্টেমের কারণে আসে। অর্থাৎ আমরা বিলিফ সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু ওই নেগেটিভ রেসপন্স গুলো আসবে না। ওই ইমোশনাল যে রেসপন্স, যেটা আমার ক্ষতি করবে বা আমাকে ব্যাহত করবে, আমাকে সাকসেস হতে আমাকে ব্যাহত করবে, আমাদেরকে কনফিডেন্ট হতে ব্যাহত করবে, ওটা থেকে আমরা ফিরে আসতে পারবো তখন, যখন আমরা এই বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। যেভাবে আমরা বিলিভ করি, যেভাবে আমরা চিন্তা করি, সেটাকে যখন আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমরা যদি অনেক সময় আমরা যেটা বললাম, এক্সটার্নাল ইভেন্টস, এক্সটার্নাল ঘটনার কারণে আমরা সবকে দায়বদ্ধ করি, দায় দিই যে সেটার কারণে, তোমার কারণে আমার ক্ষতি হয়েছে, তোমার কারণে আমি এটা করতে পারি নাই। তো ওইটা হলো একটা এক্সটার্নাল ইভেন্ট, এক্সটার্নাল ঘটনা, ইভেন্ট ইটসেলফ। অর্থাৎ ওই ইভেন্ট, ওই ঘটনা, ওই ব্যক্তি, ওটার কারণে না, আমাদের বিলিফের কারণে আমাদের রেসপন্স গুলো তৈরি হয়, ইমোশনাল স্টেট গুলো তৈরি হয়। তো ডি হলো ডিসপিউট। এবার হলো যেই বিলিফটা আমরা তৈরি হলো এবং যেই ইমোশনাল রেসপন্সটা আমাদের কাছে আসলো, আমাদের সামনে আসলো, যে বিলিফের কারণে, ওটাকে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ অ্যান্ড কোশ্চেন দা ইরেশনাল বিলিফ। অর্থাৎ যেটা বললাম, রেশনালি চিন্তা করতে হবে, ইরেশনালি চিন্তা করতে হবে, অর্থাৎ যৌক্তিকভাবে এবং অযৌক্তিকভাবে চিন্তা করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তো ওই অযৌক্তিক যে ব্যাখ্যাগুলো, সেগুলোকে এবার কোশ্চেন করেন যে কেন। যখন আমি কোনো ঘটনাকে, কোনো চিন্তাকে, কোনো ইমোশনাল রেসপন্সকে আমরা যখন কোশ্চেনাইজ করব, কোশ্চেন করব, চ্যালেঞ্জ করব, তখন কিন্তু উত্তর আসতে থাকবে আমাদের ভিতরে, আমরা উত্তর পেয়ে যাব আমাদের অভিজ্ঞতার কারণে, আশেপাশে দেখার কারণে, নলেজের কারণে, এডুকেশনের কারণে। আমরা নানা ধরনের উত্তর তখন খুঁজে পাবো কোশ্চেন করার কারণে। যদি কোশ্চেন না করি, তাহলে কিন্তু উত্তর পাবো না। এই জন্য কোশ্চেন করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে যে এই ইরেশনাল বিলিফের পিছনে কারণ কি। যখন আমরা কারণ খুঁজবো, তখন আমাদের আসল রহস্য বের হয়ে আসবে। এটা তো ইরেশনাল, অযৌক্তিক চিন্তা, অযৌক্তিক বিলিফ। এই বিলিফটা আমাকে সামনে আগাতে দিচ্ছে না, আমাকে ব্যাহত করছে, আমাকে পিছিয়ে রাখছে, আমি এগোতে পারছি না, সাকসেস হতে পারছি না এই বিলিফের কারণে। অর্থাৎ তখন আমাদের বুঝে আসবে যে আমাদের এই বিলিফ সিস্টেমটা, আমাদের এই থিঙ্কিংটা আসলে ভালো না, খারাপ, এটা ইরেশনাল, অযৌক্তিক, যৌক্তিক না। তো আমাকে যৌক্তিক ভাবে চিন্তা করতে হবে। যৌক্তিক ভাবে চিন্তা করে আমরা কি করতে পারি তখন, ই হলো ইফেক্টিভ নিউ বিলিফ। তখন আমরা একটা নিউ বিলিফটাকে ইফেক্টিভ করতে পারি, রিপ্লেস ইট উইথ এ রেশনাল এন্ড এম্পাওয়ারিং বিলিফ। অর্থাৎ যেই অযৌক্তিক বিলিফটা আমাদের ভিতরে এতদিন ছিল, সেটাকে আমরা এবং যৌক্তিক বিলিফে রূপান্তরিত করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এই এক্সচেঞ্জ করার মাধ্যমে আমরা যখন যৌক্তিক একটা বিলিফ সিস্টেম তৈরি করব আমাদের ভিতরে, তখন কি হবে, এটা আমাকে এম্পাওয়ার করবে, ইফেক্টিভ করবে, আমাদের কার্যকে আরো সুন্দর করবে, আমাকে সেলফ রেসপেক্ট আমার বাড়াবে, সেলফ কনফিডেন্স বাড়াবে, এবং আমাদেরকে ডেভেলপ হওয়ার, আমাদের স্কিল ডেভেলপ যেটা বলতে পারি, আমাদের ক্যারিয়ার ডেভেলপ যেটা বলতে পারি, গ্রোথ, মেন্টাল গ্রোথ, ইমোশনাল গ্রোথ, এই বা ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো তৈরি করতে তখন আমাদেরকে সাহায্য করবে। এইভাবেই কিন্তু আমরা এবিসি মডেল ইউজ করে কোনো ঘটনা ঘটানোর মাধ্যমে, কোনো চিন্তা তৈরি করার মাধ্যমে, রেশনালি এবং ইরেশনালি, যৌক্তিক এবং অযৌক্তিক ভাবে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, কোশ্চেন করার মাধ্যমে আমরা বের হয়ে আসতে পারি যে আসলে আমাদের এই চিন্তাটা, আমাদের এই ইমোশনাল স্টেটটা আসলে কি যৌক্তিক নাকি অযৌক্তিক। তখন আমরা অযৌক্তিক জিনিসগুলো, অযৌক্তিক চিন্তাগুলো, অযৌক্তিক বিষয়গুলো আমরা দূর করে যৌক্তিক ভাবে আমাদের বিলিফ সিস্টেমটাকে তৈরি করতে পারি এবং এভাবে আমাদের ডেভেলপমেন্ট করতে পারি। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা কোর বিলিফ নিয়ে। আমরা পরবর্তী সেশনে আরো বিষয় নিয়ে আলোচনা করব, কোর বিলিফ কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে আরো উন্নত করতে পারি, আরো কিভাবে মজবুত করতে পারি, সেগুলো নিয়ে আরো ইনশাল্লাহ আলোচনা হবে। সবাই ইনশাল্লাহ পরবর্তী সেশনে জয়েন করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।